দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঈদের ছুটির দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সড়কপথে বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে মোটামুটি স্বস্তি নিয়েই গ্রামে ফিরছেন মানুষজন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকালে গাড়ির চাপ থাকলেও দীর্ঘ যানজট ছিল না। পদ্মা সেতু দিয়েও নির্বিঘ্নে পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন। তবে কিছু কিছু রুটে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত কোনো টাকা নিচ্ছেন না তারা। উল্টো কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল পাওয়া নিয়ে অভিযোগ করেন পরিবহন চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ নারায়ণগঞ্জ। ঈদযাত্রায় এই এলাকার সড়কপথের চিত্র জানাচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। ঈদের টানা ছুটিতে শহর ছাড়ছে মানুষ। সকাল থেকে নারায়ণগঞ্জের মহাসড়কের বাস কাউন্টারগুলিতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। তারা তাদের প্রিয়জনদের সাথে নিয়ে ঈদ আনন্দ করতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই দূরপাল্লা বাসের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা যে বিষয়টি দেখেছি, এখন পর্যন্ত যাত্রী এবং পরিবহনের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোথাও কিন্তু যানজটের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই যানজট স্বাভাবিক রাখার জন্য সড়কে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশে র্যাবের সদস্যরা যাতায়াত নির্বিঘ্ন করার জন্য, স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে কাজ করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, চাঁদাবাজি রোধে, সেই বিষয়গুলি রোধে কিন্তু তারা কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে যানজটের সংখ্যা রয়েছে, সেখানে কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই সাথে র্যাব কাজ করছে। ঈদের আজকে যেহেতু ছুটির দ্বিতীয় দিন এবং শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের কারখানা ছুটি হওয়ায় আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ কিন্তু বাড়বে, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং এক প্রকার ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দূরপাল্লার বাসে করে বাড়ি ফেরার জন্য মানুষের টল কিন্তু নামবে, সেই বিষয়টি জানতে পেরেছি। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের কোনো খবর পাওয়া যায়নি, কোনো দুর্ঘটনার খবরও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বস্তি থেকে মানুষ কিন্তু বাড়ি ফিরতে পারছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আমার কাছে মহাসড়কগুলির সর্বশেষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রী চাপ। পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন। ভিড় থাকায় যাত্রীদের কেউ কেউ ট্রেনের ভেতর চাপ সামলেই জায়গা করে নিচ্ছেন, কেউ বা নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন। ট্রেনে তেমন শিডিউল বিপর্যয় না থাকায় রেলপথে এবার ঈদযাত্রা বেশ স্বস্তির। এছাড়া স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমরা এখন যাব ব্রাহ্মণবাড়িয়াতে ঈদ করতে আমাদের বাড়িতে। বাচ্চাদের জন্য, বাচ্চারা ওখানে গেলে খুব আনন্দ ফুর্তি করতে পারে, কাজিন টাচিন যারা আছে সবার সাথে খেলাধুলা করে। প্রতি বছরই আমরা সাধারণত ঈদের বাড়িতে বাবা মার সাথে ঈদ করা হয়। আমি জামা কাপড় কিনেছি, নানু বাড়িতে ঈদ করব। ঢাকা স্টেশন থেকে সর্বমোট 60টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন। এখন পর্যন্ত 22টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে, যার সকল ট্রেনই সঠিক সময়ে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি, যুক্ত হচ্ছি তার সাথে। অ্যানি, সকাল থেকে যেসব ট্রেন ছেড়ে গেছে সেগুলোতে যাত্রী চাপ কেমন দেখেছেন আপনি, এবং কোনো অনিয়ম বা দুর্ভোগের অভিযোগ পেয়েছেন কি কোথাও? না নুজহাত, এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়েছে কোনোটার মধ্যে আমরা অনিয়ম দেখতে পাইনি, এবং যাতে যারা ছিল তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন কোনো অনিয়মের কথা বলেনি। তারা বরং বলেছেন যে এবারে যে তারা যাত্রা করছেন, স্বস্তির যাত্রা করছেন, প্রত্যেকটা জায়গায় টিকিটের ক্ষেত্রে যেরকম টিকিট চেকিং করে একজন একজন করে প্রবেশ করছেন প্ল্যাটফর্মে, সুশৃঙ্খলভাবে তারা লাইন ধরে ধরে আসছেন। তাদের যে ব্যাগেজ আছে সেগুলোর নিয়েতেও কোনো ধরনের তারা ঝামেলার মধ্যে পড়েন, ভোগান্তি পোহাতে হয়নি। মোট কথা যাত্রী যারা আছেন তারা বলছেন যে গতবার যেরকম ট্রেনের তারা স্বস্তিতে যাত্রা করেছেন, এবারও ঠিক সেরকমভাবে তারা স্বস্তিতে যাত্রা করছেন, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। আর আমরা দেখেছি এবার এখন পর্যন্ত বেলা 12টার আগ পর্যন্ত প্রায়
24টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। আর আজকে মোট 60টি, সব মিলিয়ে 60টি ট্রেন ঢাকা থেকে আর কি ছেড়ে যাবে, যেটা আমাদেরকে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার, তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত কোনো ট্রেনের যে কারিগরি ত্রুটি থাকে সেই ধরনের কোনো ত্রুটিও নেই। তিনি যেটা বলেছেন, আশা করেছেন শেষ পর্যন্ত ভালোভাবেই যারা আছেন তাদের নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে যারা আছেন অপেক্ষায় আছেন, নির্দিষ্ট তাদের যে ট্রেনটি আছে সেটি ছাড়ার অপেক্ষায় আছেন, এবং প্ল্যাটফর্মে অন্যান্য সময় যেরকম ভিড় থাকে, উপচে পড়া ভিড় থাকে, এবার কিন্তু সেই আগের চিত্রটি নেই। প্ল্যাটফর্মে কোনো চাপ নেই। যাত্রীরা আসছেন, অপেক্ষা করছেন, তাদের ট্রেনটি যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে এবং যখন মাইকে ঘোষণা করা হচ্ছে যে তাদের ট্রেনটি ছাড়বে, তারা সেই নিজ নিজ যে ট্রেনের টিকিট কেটেছেন সেই ট্রেনে গিয়ে তারা বসছেন। তো এই যাত্রীর চাপ বলতে যেটি আসলে বোঝায় যে ভিড় আছে কিনা, সেরকম ভিড় নয়। যাত্রীর চাপ থাকলেও সেটি যেহেতু সিস্টেমের মধ্যে থেকেই, শৃঙ্খলার মধ্যে থেকেই হচ্ছে, নিয়মের মধ্যে থেকেই হচ্ছে, সেজন্য আসলে চাপটা ওইভাবে চোখে পড়েনি। তবে ট্রেন যতগুলো ছেড়েছে, স্টেশন যিনি আছেন, স্টেশন ম্যানেজার যিনি বলেছেন, তাদের প্রতিদিন গড়ে 60 থেকে 65টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে কমিউটার ট্রেন সহ আছে। এছাড়া বিশেষ 3 জোড়া ট্রেন চালু করা হয়েছে যাতে যাত্রীদের চাপ অতিরিক্ত না থাকে, স্বাচ্ছন্দ্য এবং স্বস্তিতে তারা যেন যাত্রা করতে পারেন। এই ছিল এখানকার সবশেষ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি রুটের বাস গাজীপুর হয়ে চলাচল করে। এই এলাকার খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাত্রী মোড় এলাকায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমরা যদি একটু দেখাতে চাই, সকাল থেকে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে, অর্থাৎ চন্দ্রাত্রী মোড় থেকে নবীনগর হয়ে নবীনগর রোড এবং চন্দ্রাত্রী মোড় হয়ে যোধপুর যে রুটটি রয়েছে সেই রুটটিতে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। তবে দীর্ঘ জটলা যে থাকার তা কিন্তু নয়, এখানে লম্বা সারিতে চলাচল ধীরগতি, অত্যন্ত ধীরগতি চলাচল করছে এবং হাজার হাজার যাত্রী কিন্তু অপেক্ষা করছে চন্দ্রা মোড়ের বিভিন্ন স্পটে, কেননা প্রয়োজনের তুলনায় কিন্তু পরিবহন সংকট রয়েছে, যার কারণে যাত্রীদের ভোগান্তি পাতে হচ্ছে। আমাদের যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন ভাড়া কিন্তু প্রতি বছরের ন্যায় অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং এই কারণে যাত্রীদের ভোগান্তি হতে হচ্ছে। তাছাড়া তেলের সমস্যার কারণে গণপরিবহন কিন্তু কম থাকার কারণে যাত্রীদের আরও হয়রানির শিকার হচ্ছে এবং আজ কিন্তু গাজীপুরে প্রায় 70% পোশাক কারখানা, অর্থাৎ 1400-র অধিক পোশাক কারখানা ছুটি হয়ে যাবে এবং আগামীকাল সমস্ত কারখানা ছুটি হবে এবং কালকে আরও বেশি চাপ, অর্থাৎ উত্তরবঙ্গের যে 32টি জেলার লোকজন যাতায়াত করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, মাওনা এলাকায় বিভিন্ন স্থানে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলছে। তবে কোথাও আমরা যানজটের খবর পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে যাতে কোনোভাবে যাত্রীদের হয়রানির শিকার না হয়। কিছুক্ষণ পরে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চন্দ্রাত্রী মোড় পরিদর্শন করবেন বলে আমাদের পুলিশ সূত্রে জানিয়েছেন। তো চন্দ্রা থেকে এই ছিল মহাসড়ক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, ঈদ যাত্রায় আমরা আরও কিছু সড়ক পথের খবর জানতে চাই। এবারে সাভারের তথ্য জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইলে। তো আপনাদের যে ঈদে ঘরমুখ মানুষের যে বাড়ি ফেরার খবর জানাতে আমি যদি একটু বলি, আজকে কিন্তু এই সাভার আশুলিয়ার যে অধিকাংশ পোশাক কারখানা সেগুলো ছুটি ঘোষণা করা হবে এবং আজকে দুপুর পর্যন্ত ডিউটি করার পরপরই পোশাক কারখানাগুলোর শ্রমিকরা এই মহাসড়কে এসে এখানে একটি চাপ সৃষ্টি করবে, এই প্রস্তুতি নিয়েই কিন্তু ঢাকা জেলা এবং সেই সাথে হাইওয়ে এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে বলি যে যারা গতকালকে ছুটি পেয়েছেন এবং এছাড়া যারা সরকারি যারা কর্মজীবী তারা কিন্তু গতকালকে থেকে কিন্তু যাওয়া শুরু করছে এবং এই এখন পর্যন্ত যারা আসছেন তারা গতকালকে ছুটি পাওয়া যারা শ্রমিক এবং অন্যান্য যারা কর্মকর্তা তারা আসছেন। তো আমি যদি একটু জানাই যে
অন্যান্য বারের চেয়ে কিন্তু এবার কিন্তু এই যে নবীনগর চন্দ্রা মহাসড়কের চিত্র কিন্তু একটু ব্যতিক্রম। কারণ এখানে একটি বিষয়, সেটি হচ্ছে এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি আবদুল্লাপুর থেকে যেটি বাইপাইল সেই সড়কটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে, যার কারণে শুধু নবীনগর থেকে চন্দ্রাগামী যে পরিবহনগুলো সেগুলো আসছেন। সেই হিসেবে এই অঞ্চলের যে চাপটি সেটি গাজীপুর হয়ে চন্দ্রা যাওয়ার কারণে কিন্তু চন্দ্রাতে কিন্তু একটি দীর্ঘমেয়াদী একটি যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গতকালকে থেকে তার চিত্র আমরা দেখতে পেয়েছি। অতিরিক্ত ভাড়ার বিষয়ে এখানে কিছু অভিযোগ পাওয়া গেল, সে ধরনের কোনো প্রমাণ পায়নি পুলিশ। অনেকেই অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি তারা অভিযোগ করছেন। এছাড়া কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা কেউ কোনো চাঁদাবাজির অভিযোগ পাইলে সেখানে 999-এ ফোন দেওয়ার যেটি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে 12টার পর কিন্তু যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার পর এই মহাসড়কে একটি চাপ পড়তে পারে বলে জানিয়েছেন এই ট্রাফিক পুলিশের সদস্যরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদকে কেন্দ্র করে চাহিদা বাড়ে দর্জির কাজের, তাই নিয়মিতদের পাশাপাশি অনেকেই যুক্ত হয়েছেন এই কাজে। সারা বছর অন্য কাজ করলেও ঈদের আগে বাড়তি আয়ের আশায় দর্জি হয়ে যান অনেকেই। শুধু দর্জি নয়, অন্যান্য পেশাতেও ব্যস্ত সময় পার করছেন মৌসুমী কর্মজীবীরা। হারুনুর রশিদ বাড়ি বরিশালে, নিয়মিত কাজ করেন বরিশালের একটি গরুর ফার্মে। কিন্তু ঈদের আগে বাড়তি আয় করতে প্রতি বছর ঢাকায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। 10 রোজার পর ঢাকায় এসেছেন তিনি। কাজ করছেন নতুন বাজারের একটি সুপার শপের সামনে অস্থায়ী দর্জি হিসেবে। চাঁদ রাত পর্যন্ত কাজ করার কথা জানান তিনি। মনে করেন 10 রোজা কি 12 রোজায় আমি আসি। ঈদে একটু খরচা বেশি, বাচ্চা কাচ্চার জামা কাপড় কেনা কাটা, তারপরে এমনি একটু ভালো ভালোই খাওয়া দাওয়া, এই জন্য আর কি এই পার্ট টাইমটা করি। হারুনুর রশিদের মতো আরো অনেকেই ঈদের আগে মৌসুমী কাজ করেন। তাদের একজন আক্কাস ও সাদ্দাম, তারাও অস্থায়ী দর্জির কাজ করছেন। ক্রেতাদের বড় সাইজের শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি ফিটিং করে রোজগার করছেন বাড়তি টাকা। বাড়িতে অন্য ব্যবসা আছে, আমার রাইস মিল আছে, গরুর ফার্ম আছে। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমি শুধু সিজনে আসি, আইসা 5-6 দিন কাজ করি। দৈনিক 8,000-9,000 টাকা কাজ করা যায়। চান রাত পর্যন্ত কাজ করবো। কাটিং মিডিংয়ের কাজ করি, প্যান্ট শার্ট, মহিলাদের জামা, 3 পিস, এগুলোই দৈনিক 2,000-2,500 এরকম হয়। শুধু দর্জি হিসেবে নয়, বাড়তি আয় করতে বিভিন্ন রকম পেশা বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। কেউ রিকশা চালান, আবার কেউ হন খণ্ডকালীন কসাই। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের 5ম তলার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাশের ওয়ার্ডে 2 জন রোগী আতঙ্ক এবং অক্সিজেনের অভাবে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুরের বাসিন্দা কাজী আতাউর রহমান এবং বরিশাল নগরের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন হাওলাদার। আগুন নেভাতে গিয়ে 3 আনসার সদস্য আহত হন। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের 2টি ইউনিটে প্রায় 100 রোগী ভর্তি ছিলেন। তাদের পুরাতন ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। 2022 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও 1/4 বাকি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। ফলে ঈদ যাত্রায় ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট মহাসড়কে যানজট ও দুর্ঘটনার শঙ্কা যাত্রীদের। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সড়ক 4 লেন প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। অথচ 50.58 কিলোমিটারের প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ছিল 2017 সালের এপ্রিল থেকে 2022 সালের 30 জুন পর্যন্ত।
করোনা মহামারী সহ নানা জটিলতায় 5,791 কোটি টাকার প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। বছরের পর বছর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রাম সংযুক্ত করা এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে, সাথে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। প্রকল্পের বিভিন্ন অংশে এখনো রয়েছে অসংখ্য খানাখন্দ। এতে যানবাহনের ধীরগতি ছাড়াও ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। রাস্তাটা নিয়ে সেটা আমরা যেভাবে আছি মনে জাহান্নামে আছি, আমরা চলতে ফিরতে পারতেছি না। রাস্তা হলো 2 ফুট, গাড়ি হলো 10টা, রাস্তারও বড় লাগবে এবং রাস্তায় কাজ চলতে হবে। যদি আপনার সার্জেন্ট ট্রাফিক হেরা যদি ঠিকঠাক মতো যদি ডিউটি করে অবশ্যই রাস্তাঘাট আমরা ক্লিয়ার পাবো। সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার কথা জানালেন প্রকল্প ব্যবস্থাপক। অস্থায়ী কাজ যেখানে রয়েছে সেখানে আমরা পাথরের লেয়ার দিয়ে রাস্তার লেয়ার করে আমরা সেখানে গাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। ফলস্বরূপ দুটি গোল চত্বরেই 4 লেন করে গাড়ি যেতে পারবে এবং এটি যদি আমরা সফল করতে পারি সেক্ষেত্রে আমাদের যে ঈদযাত্রায় জনভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আর থাকবে না। সড়কটি দিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। উক্ত কাজের কারণে বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলের ধীরগতি, এইগুলো নিয়ে আমরা একাধিকবার রুটস অ্যান্ড হাইওয়ের এবং প্রকল্প পরিচালকের সাথে আমরা কথা বলেছি। আসন্ন ঈদুল ফিতরে যাতে ঘরমুখী মানুষের যাত্রা সুন্দর হয়, নির্বিঘ্নে হয়, সেই জন্য তারাও তাদের পক্ষ থেকে চেষ্টা করতেছে। প্রকল্পের 50.58 কিলোমিটার সড়কের প্রায় 38 কিলোমিটার পড়েছে ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট মহাসড়কে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। ঈদের আর কয়েকদিন বাকি, কিন্তু ব্যস্ততার ছিটে ফোটাও নেই পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী ও কুষ্টিয়ার পোড়াদহের ঐতিহ্যবাহী কাপড়ের হাটে। ভারতীয় কাপড়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ কারিগরদের। পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী 100 বছরের বেশি পুরনো। কারিগরের দক্ষ হাতে কাতান ও বেনারসি শাড়ি বুননে একসময় এই এলাকা মুখরিত থাকত তাঁতের খটখট শব্দে, কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঈদ ঘিরেও নেই তাঁতপল্লীর কর্মচাঞ্চল্য। এই পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা মনে করেন ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামি শাড়ি বাজার দখল করে নেওয়ায় হাতে বোনা বেনারসের চাহিদা অনেকাংশে কমে গেছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে। দরকার মনে করেন এখন লেবার রাস্তা সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। আর আমাদের শাড়ির ডিমান্ডটা মজুরি বেশি হয়ে যায়, হ্যান্ডলুম যেহেতু পাওয়ার লুমে মজুরি কম। ভারতীয় শাড়ির যে প্রভাব আছে সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয় এতে ডিফারেন্স অনেক বেশি হয়, যদিও বা আমাদেরগুলো টিকসই মজবুত ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, কিন্তু ভারতের সাথে আমরা দামে পারি না। মনে করেন কম্পিউটারের ডিজাইন সেটআপ দিয়ে ছেড়ে দিল, ওটা ঘন্টায় 10 পিস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের বেনারসি একটা তৈরি করতে গেলে 10 দিন লাগছে। শতবর্ষের ঐতিহ্য এই বেনারসি ও কাতানের তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ব্যতিক্রম চিত্র দেশের ঐতিহ্যবাহী কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে। সেখানে প্রতি বছর ঈদ সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া সহ অন্তত 20 জেলার কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম হয়, কিন্তু এবার প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। থেকে প্রায় আমরা বিগত 2-4-5 বছর আগে যা ব্যবসা করছি তার 50%ও নেই, আর মূলত দোকানও ছিল প্রায় 400 আপ। এখন দোকান রানিং আছে বেশি হলো মনে হয় 200 থেকে 260, ম্যাক্সিমাম দোকানই চলে গেছে শুধু একমাত্র আমাদের খাজনার জন্য। আমাদের এই একমাত্র পুরাতো হাট যেখানে বিটে বসে টাকা নেওয়া হয়, আর অন্য কোনো হাটে এভাবে বিটে বসে টাকা নিতে আমি দেখি নাই। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ব্যবসায়ীরা অন্যত্র চলে যাওয়ায় হাটটি ঐতিহ্য হারাচ্ছে। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে তার নির্ধারণ হতে পারে আজ। স্থানীয় সময় সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করা হবে ঈদের তারিখ। সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, এই উপলক্ষে দুই দেশেই সরকারি উদ্যোগে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকেও এতে অংশ নিতে আহ্বান জানানো হয়। আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, বুধবার মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ দলগুলোর প্রতিবেদন, দেশের বিভিন্ন অনুমোদিত পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য এবং বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া সাক্ষ্য যাচাই করে শরিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা কমিটির বৈঠক শেষে সরকারের অনুমোদনের পর জানানো হবে।
ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রাতে এক হামলা চালিয়ে তাকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরবর্তীতে বুধবার লারিজানি নিহতর বিষয়টি স্বীকার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লারিজানির পাশাপাশি দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েদ নিহতের খবর নিশ্চিত করেছে আইআরজিসি। এদিকে চলমান যুদ্ধের ১৯তম দিনে ইসরায়েলের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লারিজানি সহ অন্যান্য কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। খেলার খবর। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনাল ম্যাচের ঠিক ২ মাস পর শিরোপা হাতছাড়া হয়েছে সেনেগালের। জয়ী ঘোষণা করা হয়েছে স্বাগতিক মরক্কোকে। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল জানিয়েছে তাদের আপিল বোর্ড সেনেগালকে ফাইনালের অযোগ্য দল ঘোষণা করে রায় দিয়েছে। গত ১৮ জানুয়ারির ফাইনালে কোচ পাপে থিওয়ার নেতৃত্বে সেনেগালের খেলোয়াড়রা স্টপেজ টাইমে প্রতিবাদ জানিয়ে ১৫ মিনিট মাঠের বাইরে ছিল। ভক্তরাও মাঠে ঢোকার চেষ্টা করেন। মরক্কোকে পেনাল্টি দেওয়ার জেরে এই বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় গোলশূন্য ছিল ম্যাচ। লম্বা সময়ের পর যখন খেলা শুরু হয় তখন মরক্কো স্ট্রাইকার ব্রাহিম দিয়াজের স্পট কিক রুখে দেন গোলকিপার এদুয়ার্দ মেন্দি। অতিরিক্ত সময়ে সেনেগালের হয়ে একমাত্র গোলটি করে পাপে গায়ে। আপিল বিচারকের রায়ে ১৯৭৬ সালের পর প্রথমবার আফ্রিকান শিরোপা জিতল মরক্কো। সেনেগাল দ্বিতীয় ট্রফি জিতেও হারল। এই রায়ের বিরুদ্ধে সেনেগালের আপিল করার সুযোগ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে।